বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধুরা, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। ও বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। এই 10,000 স্পেশাল গল্প উৎসব উপলক্ষে তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যু ফাঁদ আসতে চলেছে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। এই গল্পের সম্পূর্ণ ডিটেলস পেতে গেলে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই 10,000 স্পেশাল গল্প উৎসব উপলক্ষে আজকে ৫ম গল্প। আজকের গল্প সার্থক মুখার্জির কলমে অনিমেষ রায় সিরিজের প্রথম গল্প না ঘেরা। এই গল্পে অনিমেষ রায় চরিত্রে নীল, গল্প পাঠে এবং অজয়ের চরিত্রে সায়ন্তন। আজকের গল্পটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা গল্প। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে, তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। সেপ্টেম্বর মাস। আধ ঘন্টার টানা বৃষ্টির পর আকাশ মোটামুটি পরিষ্কার দেখে বেরিয়ে পড়লাম অনিমেষের বাড়িতে হানা দিতে। অনিমেষের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে একবার হাত ঘড়িটা দেখলাম। বিকেল 5:30 বাজে। ডোরবেল বাজাতেই দরজা খুলে গেল, আর দরজা খুলতেই হরিকাকার হাতের গরম তেলে ভাজার কথা মনে পড়ল। এই বিকেলবেলায় অনিমেষের সাথে গল্প করতে আর তেলে ভাজা খেতে দারুণ লাগবে। ঘরে ঢুকে দেখি অনিমেষ বৈঠকখানায় সোফার ওপর হেলান দিয়ে বসে আমার দিকে পেছন ফিরে একটা কাগজ পড়ছে। আমি সামনে গিয়ে একটু গলা খাঁকড়াতেও বলল, এই যে এসে পড়েছো দেখছি। তোমার কথাই ভাবছিলাম, এই বিকেলবেলা হরিকাকার তেলে ভাজাটা একা সাঁটাবো, এটা ভাবতেই কেমন লাগছিল। আমি সোফার উপর বসে বললাম, তা অত মন দিয়ে কি পড়ছো? অনিমেষ কাগজটা আমার হাতে দিয়ে হরিকাকাকে হাঁক দিল। হরিকাকা কদ্দূর? হরিকাকা তখনই হাতে একটা ট্রে নিয়ে হাজির হলো। তা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি কাগজটা দেখার ভান করলেও মন সেই ধোঁয়া ওঠা চপের দিকে। কেমন করে যেন অনিমেষ আমার মনের কথা বুঝতে পেরে বলল, আগে পেট পুজোটা করে নাও বন্ধু, তারপর সব বলবো। আমি তখনই সায় দিয়ে একটা বড় সাইজের বেগুনি হাতে তুলে নিলাম। অনিমেষ 1 কাপ কফি নিয়ে বলল, থাক, তোমাকে আর কষ্ট করে পড়তে হবে না, আমি বলছি, তুমি খালি শোনো। আমার ছোট কাকু অবনীশ রায় থাকেন নর্থ বেঙ্গলে। আমাকে অনেকবার বলেছেন সেখানে যেতে, কিন্তু আমার একেবারেই সময় হয়ে ওঠে না। আসলে কাকু বেশিরভাগ সময় দিল্লিতেই থাকেন, ওখানে এক সোনার দোকানের মালিক। কাকিমা গত হয়েছেন প্রায় আজ থেকে 20 বছর আগে। কাকু আগে চাকরি করতেন নর্থ বেঙ্গলে ডুয়ার্স ফরেস্টের ডিপার্টমেন্টে, এখন রিটায়ার্ড। আজকে হঠাৎ তার চিঠি পেয়ে একটু অবাকই হয়েছি। আবার সেই চিঠিতে তিনি বারবার করে আসতে লিখেছেন। হাতে কাজ সেরকম নেই, ভাবছি একবার যাব। তা তুমি যদি খুব ব্যস্ত না থাকো তাহলে কয়েকদিনের জন্য হাওয়া বদল করা যেতেই পারে। আমি ডাক্তারের কাজে যতই ব্যস্ত থাকি না কেন, অনিমেষের প্রস্তাবে না করতে পারি না। আর সত্যি বলতে কি, নর্থ বেঙ্গলে যাওয়ার আমার খুব ইচ্ছে। পাহাড়, জঙ্গল, নদী সবই রয়েছে, আর তার সাথে যদি অনিমেষ কোনো রহস্যের গন্ধ পায় তবে তো কথাই নেই। দিন 2 পরে আমরা রওনা দিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে বিকেল 4টে ট্রেনে নিউ জলপাইগুড়ি অবধি পৌঁছবো ভোর 6টা নাগাদ। অনিমেষ একটা লেদারের কোট পরেছে আর কাঁধে সাইড ব্যাগ নিয়েছে। আমি যথারীতি স্যুট প্যান্ট পরেছি। ট্রেনে উঠে একটু ধাতস্থ হওয়ার পর দেখি অনিমেষ ব্যাগ থেকে একটা ছোট্ট নীল রঙের পাতলা বই বের করে পড়তে আরম্ভ করেছে। আমি ট্রেনের বাকি লোকজনদের দেখছিলাম, সবাই বাক্স প্যাটরা নিয়ে উঠছে। কিছু ভোজপুরি মহিলারা দল বেঁধে ঘোমটা দিয়ে উঠছে। বিভিন্ন লোকের কোলাহল, ভিড়ভাট্টা, তাড়াহুড়ো যেন এক আলাদা পরিবেশ সৃষ্টি করেছে। খানিক পরে অনিমেষের দিকে ফিরে প্রশ্ন করলাম, এই কিসের বই পড়ছো? অনিমেষ বলল, তেমন কিছু নয়, একটা ম্যাগাজিন। নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গার তথ্য মানচিত্র রয়েছে। আমরা লাটাগুড়িতে তোমার কাকুর বাড়িতেই যাব।
আপাতত নয়। কাকুর আসল বাড়ি সেখানে হলেও আমরা যাব বক্সা রিজার্ভ ফরেস্টের ভেতরে। আগেই বলেছি, মনে আছে? কাকু ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তাই তাকে সেখানে একটা উডেন ফরেস্ট বাংলো দেওয়া হয়েছে। আমাদের সেখানেই ডেকেছেন। আর কপাল ভালো থাকলে দু একটা জন্তু জানোয়ারও দেখে ফেলতে পারো। অনিমেষের এই কথাগুলো শোনার পর আমার মনে একটা ভয় মিশ্রিত কৌতূহল বাসা বাঁধছিল। এমন সময় এক ভদ্রলোক আমাদের উল্টো দিকের সিটে এসে বসলেন। উনি যে নন বেঙ্গলি সেটা দেখেই বোঝা যায়। ব্রাউন কালারের ব্লেজার, হাতে 4খানা সোনার আংটি, উচ্চতা অনিমেষের মতো না হলেও বেশ লম্বা, হাতে সোনালি ঘড়ি, গায়ের রঙের ওপর বাইরের সূর্যকিরণ পরে যেন চকচক করছে, মাথার টাকে একটা বিদেশি টুপি চাপানো। এতক্ষণের পর্যবেক্ষণে কি বুঝলে বলো দেখি? অনিমেষের কথায় হঠাৎ চমকে গিয়েছিলাম। তারপর খেয়াল করলাম সত্যিই আমি ভদ্রলোকের দিকে হাঁ করে তাকিয়েছিলাম। আমি একটু ঢোক গিলে মাথা চুলকে বললাম, মানে আমি প্রথমেই বুঝেছি লোকটা বাঙালি নয়। তার প্রমাণ হচ্ছে লালচে চুল, গায়ের রং ধবধবে সাদা, হাতে সোনালি ঘড়ি আর সোনার আংটি দেখে মনে হচ্ছে বেশ বড়সড় ব্যবসাদার। অনিমেষ বইয়ে চোখ স্থির করে রেখে বলল, খানিকটা ঠিক, তবে আরও আশা করেছিলাম। আমি একটু ঠাট্টার সুরে বললাম, আচ্ছা তুমি এক ঝলক আর চোখে দেখে কি ঠাউর করলে শুনি? যতদূর বুঝলাম, ভদ্রলোকের পুরনো খবরের কাগজ জমিয়ে রেখে পড়ার অভ্যেস আছে। যেটা ওনার পাশেই যে ব্যাগটা আছে তার খোলা চেন থেকে উঁকি মারছে। আর হাতের আংটিগুলোর মধ্যে 3টে সোনার, কিন্তু একটা নকল। আমি কথার মাঝে বললাম, কি করে বুঝলে? কারণটা খুব সোজা। বাকিগুলো দেখো ওনার আঙুলের মাপেই আছে, কেবল ওইটি ছাড়া। সেটা তার আঙুলকে দেখো অনেকটা চেপে রেখেছে। আর গায়ে লেখা মেড ইন চায়না, যেটা আসল সোনায় কখনোই থাকবে না। এর থেকে প্রমাণ হলো যে আগেরটি ছিনতাই হওয়ায় নকল একটা কিনে মনকে সান্ত্বনা দিচ্ছেন। আমি বললাম, কিন্তু বুঝলে কেমন করে যে আগের আংটিটা ছিনতাই হয়েছে? ভদ্রলোকের আঙুলের ওপর দিকে একটা কাটা দাগ আছে দেখো, যেটা বেশ পুরনো, আর কেটেছে কোনো ধারালো জিনিস দিয়েই। মানে আংটিটা বের করতে গিয়েই আর কি। সত্যি অনিমেষের অবজারভেশন পাওয়ার অসাধারণ। ও বলে ও নাকি প্রচুর গোয়েন্দা বই পড়ে তাদের থেকে আকৃষ্ট হয়ে নিয়েই কাজ করতে শুরু করেছে। এর মধ্যে ট্রেনের কামরা পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন প্রকারের লোকের সমারোহ, হইহট্টগোল সব থেমে গেল যখন ট্রেন স্টার্ট দিল। হাতঘড়িতে দেখলাম বিকেল 4টে বাজে। কাল ভোরে পৌঁছব। গাড়ি স্টেশন পেরিয়ে নিজের গতি বাড়িয়েছে, সাথে ঝিকঝিক ঝাঁকুনির শব্দ। একই তালে আমরা সবাই তুলে চলেছি। বেশ মনোরম হাওয়া দিচ্ছিল। সামনের ভদ্রলোক 4টে পাউরুটি খেয়ে এখন সিগারেট ধরিয়েছে। ওনার বাংলার 5-এর মতো মুখে এবার হালকা হাসি রেশ ফুটল। আমার দিকে তাকিয়ে হিন্দি বাংলা মিশিয়ে বললেন, Where are you people going? আমি বললাম, ডুয়ার্স। অনিমেষ বলল, আপনি তো বাংলা জানেন, তাতেই বলতে পারেন আমরা বাঙালি। লোকটা বলল, হো কি করে বুঝলে আমি বাংলা জানি? আপনার ব্যাগের চেনে যে চাবির রিংটা লাগানো, সেটা স্টেশনের বাইরে মা তারা হোটেলের। তার মানে আপনি সেখান থেকেই খেয়েছেন। আর বাংলা হোটেলের মেনু কার্ড বেচেই খেয়েছেন, কথাও বলছেন। মানে আপনি একটু আধটু বাংলা তো জানেনই। ভদ্রলোকও দেখলাম আমার সাথে বেশ অবাক হলেন। বললেন, ভেরি নাইস, আচ্ছা অবজারভেশন পাওয়ার। ঘুরতে যাচ্ছেন নাকি কোই কাম হ্যায়? না, ওই ঘুরতেই। আপনি? আমিও বলতে পারেন ওখানেই যাবে। আমার এক বন্ধুর বাড়ি। আমি এতদিন দিল্লি মে থে, তো বন্ধু বলল একদিন ওর বাড়িতে ঘুরে যেতে। নর্থ বেঙ্গল নাকি খুব সুন্দর জায়গা, তাই। হঠাৎ অনিমেষের ফোনটা বিদঘুটে শব্দ করে বেজে উঠল। অনিমেষ কোনো রকমে সামলে নিয়ে বলল, ওহো সরি, আসলে অ্যালার্মটা দেওয়ার কথা ছিল ভোর 4:30। ভুল করে AM-টা PM হয়ে গেছে। অনিমেষের কথা শুনে ভদ্রলোকের যেন কিছু মনে পড়ল। সে বলল, Oh my God, extremely sorry. একটা কল করার ছিল আমার বন্ধুকে, मैं अभी করে আসছি। এই বলে উনি সিট থেকে উঠে ট্রেনের দরজার দিকে প্রস্থান করলেন। অনিমেষকে বললাম, লোকটা কিন্তু বেশ মিশুকে। প্রথমে কেমন যেন গম্ভীর ছিল। অনিমেষ বলল,
সেন, তোমার এই বক্তব্য কিন্তু একদম একতরফা। প্রথম দিকে কিন্তু আমরাও গম্ভীরই ছিলাম, মানে ওনার দিক থেকে দেখতে গেলে একটু বেশিই গম্ভীর ছিলাম। প্রথম আলাপ কিন্তু উনি করলেন। আমি ওর কথায় ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে জানলার দিকে দৃষ্টিপাত করলাম। কি সুন্দর লাগছে বাইরের দৃশ্য। চারিদিকে ধান ক্ষেত, গ্রাম, বড় বড় খালি জায়গা, গাছপালা, সব যেন আমাদের পেছন দিকে ছুটছে। আমাদের কামরার ওপরে এক পাঞ্জাবি ভদ্রলোক আছে, যার গোঁফটা নাকের নিচ দিয়ে কান পর্যন্ত বিস্তৃত। খানিক পরে আমাদের অল্প সময়ের পরিচিত লোকটা এসে বলল, তা আপনাদের নাম জানা হলো না। অনিমেষ সন্তোষজনক হাসিতে বলল, আমি অনিমেষ রায়, আর আমার প্রাণের বন্ধু অজয় সেন। আপনার নামটা কিন্তু জানা হলো না। মাই নেম ইজ গুরদীপ ত্রিপাঠী, বিজনেস আছে সোনার দোকানের। খানিকক্ষণ সবাই চুপ। সন্ধে নেমে গেছে, চারিদিক অন্ধকার, হুড় হুড় করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানলা দিয়ে দেখছি পূর্ণিমার চাঁদটা আমাদের সঙ্গেই চলেছে। আমি নীরবতা ভাঙার জন্য বললাম, আচ্ছা অনিমেষ, অবনীশ কাকু আমাদের জন্য গাড়ি পাঠাবে? অনিমেষ হালকা ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। রাতটা এভাবেই কাটল। ট্রেনের ঝিকঝিক শব্দটা যেন আরো বেশি করে ঘুম পাড়িয়ে দেয়। ভোরে ট্রেন এসে পৌঁছয় এনজিপি স্টেশন। সব লোকজন ধাক্কাধাক্কি করে নেমে যাচ্ছে। এত ভিড় ঠেলাঠেলিতে লাগেজ গুছিয়ে নামার পর সেই ভদ্রলোকের কথা মনে পড়ল। অনিমেষকে বললাম, সেই গুরদীপ ত্রিপাঠীর সাথে আর দেখা হলো না, বলো? অনিমেষ বলল, পরে হতেও পারে, যদি উনি ডুয়ার্সে গিয়ে থাকেন তবেই। স্টেশন থেকে রাস্তায় এসে অনিমেষ একটা সিগারেট ধরালো। আমি অবশ্য সেসব খাই না। অবনীশ কাকুকে ফোন করে অনিমেষ জানলো কোথায় গাড়ি রয়েছে। তারপর আমাকে নিয়ে ভিড়ভাট্টা রাস্তার ওপর দিয়ে একটা সাদা রঙের অ্যাম্বাসেডারের সামনে এসে দাঁড়ালো। তার ভেতর ড্রাইভারের সিটে বসে আছে এক অল্প বয়সী ছেলে। অনিমেষ বন্ধ জানলায় ঠক ঠক করে শব্দ করল, দুর্জয় সিং, আমরা এসে গেছি, চলো। বুঝলাম এই ছেলেটি অবনী কাকুর ড্রাইভার। আমরা গাড়িতে বসলাম। ছেলেটা বেশ হাসি খুশি। একটুখানি সময়ের মধ্যেই অনেক গল্প করে ফেলল। ও গত 6 বছর ধরে কাকুর গাড়ি চালায়, বাড়িতে বউ রয়েছে, তারাও থাকে লাটাগুড়িতে, এখানকার সব কিছু ওর নখো দর্পণে, ইত্যাদি ইত্যাদি। 1 ঘন্টা মতো গাড়ি চলার পর চড়াই উঠল। চারিদিকের পরিবেশ এতই শান্ত যে মনে কবিত্বের ভাব উদয় করে। চারিদিকের ঘন সবুজ জঙ্গল যেন কিছু বলার চেষ্টা করছে। কত রহস্য তাদের বুকের ভেতর দীর্ঘকাল বাসা বেঁধেছে। গাড়ি আরও কিছুক্ষণ চলার পর বাঁ দিকের অরণ্য ভূমিতে প্রবেশ করল। সরসর করে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমাদের গাড়ি নিচে নেমে গেল। চারিদিকের দৃশ্যের উল্লেখযোগ্য বদল ধরা পড়ল। সূর্যের যেন এই স্থানে ঢুকতে গুরুতর বাধা। বড় বড় গাছের পাতা একে অপরের সঙ্গে মিলিত হয়ে ঘন বনটাকে আড়াল করে রেখেছে। দুর্জয় সিং পরিষ্কার বাংলায় বলল, দাদাবাবু, এই চিলাপাতা জঙ্গল কিন্তু প্রচণ্ড ঘন, একেবারে নিরাপদ নয়। অনিমেষ বলল, তা কি কি জন্তু আছে? এই ধরেন রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, গন্ডার, আরও কত কি। কথাগুলো শুনে বেশ ভয় করলেও বেশ থ্রিলিং লাগছিল। সাথে একটা ডিএসএলআরের ক্যামেরা এনেছি, পারলে ফটো তুলে নেব। এবার আমি বললাম, আচ্ছা দুর্জয়, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? আর এই 15 মিনিটের মতো লাগবে। কথাটা শেষ হতে না হতেই দুর্জয় এমন জোরে ব্রেক চাপলো যে হঠাৎ আমি কেঁপে উঠেছিলাম। অনিমেষ বলল, আরে এ কি হলো, থামলে কেন? ওটা কি? ওই ঝোপের আড়ালে, হ্যাঁ, এ তো দেখছি বিয়ার, ভাল্লুক। এখানকার জঙ্গলে ভাল্লুক আছে নাকি? আগে না তো, কোনোদিন তো এখানে ভাল্লুকের কথা শুনিনি। এবার ঝোপের আড়াল থেকে সত্যি বেরিয়ে এলো বৃহৎ কালো এক জন্তু, একদম ছবিতে দেখা ভাল্লুক। এবার আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ভাল্লুকটা আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। আমি ভয় আর্তনাদ করে বললাম,
ওরে বাবা, দূর যায়, গাড়ি ছাড়ো, দাঁড়িয়ে আছো কেন? অনিমেষ বাধা দিয়ে বলল, না না না, একদম না, গাড়ি ছেড়ো না, তাহলে কিন্তু ও তাড়া করবে। তার থেকে চুপ করে চোখ বুজে বসে থাকো। ভাল্লুকটা এগিয়ে এলো গাড়ির সামনে। গায়ের রং কুচকুচে কালো, জিভটা প্রায় 1.5 ইঞ্চি বেরিয়ে এসে লক করছে। আমি দম বন্ধ করে বসেছিলাম। এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়িনি। অনিমেষও স্থির হয়ে বসে আছে। ভাল্লুকটা একদম কাঁচের সামনে এসে কাঁচটা চাটতে লাগলো। আমি আর অনিমেষ পেছনের সিটে বসে আছি। ভাল্লুকটা অনিমেষের দিকের জানলার সামনে এসে প্রায় 15 মিনিট ধরে আমাদের পর্যবেক্ষণ করলো। অনিমেষ পকেট থেকে রিভলভারটা বের করে তৈরি রেখেছে। হঠাৎ ভাল্লুকটা কার যেন ডাক শুনে যেদিক থেকে এসেছিল সেই দিকেই পালিয়ে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, উফ, বাপরে বাপ, হাঁপ ছেড়ে বাঁচলাম, দম আটকে গেছিল যেন। অনিমেষ বলল, নাও গাড়ি ছাড়ো। বাবা কি কাণ্ড! কিন্তু ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগলো। দুর্জয় সিংও কিছু বলতে পারল না। শুকনো পাতার ওপর গাড়ির চাকা খসখস করে দৌড়চ্ছে। খানিক পর আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম। জঙ্গলের ঠিক মাঝে বেশ অনেক বড় জায়গা নিয়ে একটা পুরনো লোহার গেট আর গ্রিলের পাঁচিল ঘেরা একটা কাঠের বাংলো। ইউনিফর্ম পরা সুন্দর বন্দুকধারী এক দারোয়ান গেট খুলে দিল। গেট থেকে 22 গজ দূরত্বে গাড়ি থামলো একটা পেল্লায় কাঠের বাংলোর সামনে। গাড়ি থেকে নেমে লম্বা নিঃশ্বাস নিয়ে আড়মোড়া ভাঙল অনিমেষ। ভেতর থেকে একটা ভৃত্য গোছের লোক এসে আমাদের লাগেজ নিয়ে ভেতরে গেল। বাংলোর আশেপাশের সীমানা পর্যন্ত জায়গাটা পরিষ্কার। সেখানে রোদ পড়েছে, আবহাওয়াটা বেশ আরামদায়ক লাগছিল। দুর্জয় আমাদের বলল, দাদাও এসো, ভেতরে এসো। আমরা ওকে অনুসরণ করে এগিয়ে গেলাম। বাংলোর সিঁড়িটা সামনের দিকে, নিচের তলায় রান্নাঘর, ওপর তলায় কাঠের সুন্দর সাজানো বারান্দা। সেটা অর্ধেক ঘেরা, দুদিকে ফুল গাছ দিয়ে সাজানো। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি এক বয়স্ক ভদ্রলোক, মাথায় হালকা টাক, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চোখে গোল চশমা, হাতে সোনালি রঙের লাঠি। কিন্তু হাঁটার ধরন দেখলে বোঝা যায় যে ওনার লাঠি লাগে না। আমাদের খুব আদর আপ্যায়ন করে স্বাগত জানালেন। আমরা দুজনেই ওনাকে প্রণাম করলাম। উনি অনিমেষের মাথায় হাত দিয়ে বললেন, বাবা কত বড় হয়ে গেছিস রে, সেই ছোটবেলায় দেখেছিলাম। চিঠিপত্রে যোগাযোগ থাকলেও তোকে চাক্ষুষ দেখে খুব খুশি হয়েছি। উনি আমাকেও বললেন, তোমার কথা অনেক শুনেছি অনিমেষের কাছে। এসো এসো, তোমরা ভেতরে এসো, আমার বন্ধু বান্ধবের সঙ্গে তোমাদের আলাপ করাই। আমি আর অনিমেষ দুজন দুজনের দিকে তাকিয়ে কাকুকে অনুসরণ করলাম। ব্যালকনি থেকে ভেতরে গিয়ে একটা লম্বা করিডোর চোখে পড়ল। বলা বাহুল্য এগুলো সবই কাঠের তৈরি। করিডোরের দুদিকে মিলিয়ে মোট 5টা ঘর। প্রথম ঘরে ঢুকে দেখি দুজন লোক বসে আছে, বয়স 50-55 হবে। কাকা আলাপ করালেন, এই যে ইনি হচ্ছেন মিস্টার গজেন্দ্র মিত্র, আর ইনি হলেন সোমনাথ ধর। প্রথম ভদ্রলোক বেশ মোটা সোটা গড়নের, ফোলা গালে দাঁতের 32 পাটি বের করে বললেন, নমস্কার নমস্কার, আমি আর ধরবাবু তো রায়মশাইয়ের অনেক পুরনো দিনের বন্ধু। পরের ভদ্রলোক অর্থাৎ ধরবাবু বেশ রোগা গড়নের, বলা যায় আগের জনের উল্টো। তিনি মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমাদের সম্পর্ক আজকের নাকি, গত 10 বছর ধরে, যখন থেকে রায়মশাই লাটাগুড়িতে বাড়ি কিনেছেন তখন থেকে। সত্যি বলতে আমরা 3 জন একা, সংসারাদি নেই। আমরা তো শুধু প্রতিবেশী নই, আত্মীয়। অবনীশ কাকু আমাদেরও পরিচয় দিল। তারপর বলল, হ্যাঁ, আসলে আমি একটা এখানে খবর পেয়ে এই বাংলোতে আসি। তোমরা জানো আমি এককালে ফরেস্ট ডিপার্টমেন্টে হাই পোস্টে ছিলাম। রিটায়ার হলেও এই জঙ্গল টঙ্গলের ব্যাপারে সম্পূর্ণ আগ্রহ এখনো আছে। আমার কাছে খবর আসে এই বক্সার জঙ্গলে বেশ বড় চোরা শিকারীদের দল আছে, যাকে কিছুতেই ধরা যাচ্ছে না। তারা কোথায় ঘাঁটি গেড়েছে সেটাও বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে জন্তু জানোয়ারদের সংখ্যাও কমে চলেছে। তাই খোঁজ খবর রাখার জন্য ঠিক করেছি এখানেই বেশ কয়েকদিন থাকবো। তাই গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে এখানেই সেটেল হয়ে গেছি আর কি। ও, আরেকজন আসার কথা আছে, কে জানে সে কত দূর আছে। বলতে বলতে
নিচের ভৃত্য এসে বলল, বাবু, একজন এসেছেন। ওকে ভেতরে আসতে বলো। 4 পলকের মধ্যে এসে হাজির হলেন যে ভদ্রলোক, সে আমাদের পরিচিত সেই ট্রেনের ভদ্রলোক, অর্থাৎ গুরদীপ ত্রিপাঠী। আমি বললাম, আপনি? ভদ্রলোক বললেন, আরে আপ লোক, আসলে ধরতি তো গোল আছে, ঘুরতে ঘুরতে দেখা হতেই পারে। তোমাদের আগে দেখা হয়েছে এনার সাথে? ট্রেনে তো একসাথেই এলাম। ওদের কথাবার্তা শুনে বুঝলাম যে উনি আর কাকা দিল্লিতে একই সাথে ব্যবসা করেন। গুরদীপবাবুও কাকার খুবই প্রাণের বন্ধু। আমরা যে ঘরে বসেছিলাম সেই ঘরটা মাঝারি গোছের হলেও সাজানো গোছানো। একটা খাট, কাঠের ড্রেসিং টেবিল আর একটা ছোট জানলা, সেখান থেকে রোদ ঢুকে বিছানার খানিকটা অংশ আলোকিত করে রেখেছে। আমরা চেঞ্জ করে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। অপূর্ব সুন্দর দৃশ্য আমার সামনে দৃশ্যমান হয়ে রয়েছে। আমাদের বাংলোর গেটের পেছন থেকেই ঘন বনানী শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা জানা নেই। দূরে মেঘাচ্ছন্ন পাহাড় আবছা দেখা দিচ্ছে। আকাশ, বাতাস, ভূমি সব যেন আজ বড় খুশি। এক তালে বেজে চলেছে সব। নানান রকম পাখিদের মিলিত কলরব যেন কত কিছু বলছে। কত রহস্য লুকিয়ে আছে এই অরণ্য ভূমির অন্তরালে। কত খাঁটি বাতাস এখানের মাটিতে, তার তুলনা হয় না। হঠাৎ করে এই জঙ্গলের দিকে তাকালে মনে হয় কলকাতা শহরের নানান রং কিভাবে যেন সবুজে এসে মিশেছে। সেখানে এরকম পরিবেশ থাকলে কত ভালো হতো। সবই তো বড় বড় ইঞ্জিনিয়ারদের বড় বড় প্ল্যানে আচ্ছন্ন। অনিমেষের ডাকে ঘুরে গেলাম। ভৃত্য রতন সকলের জন্য চা নিয়ে এসে হাজির। অনিমেষ সবাইকে আমাদের আসার সময় ঘটে যাওয়া ভাল্লুকের ঘটনাটা খুলে বলল। কাকা বিস্ময়ে বললেন, বলিস কি রে, এ জঙ্গলে তো ভাল্লুক নেই, অন্য কিছু না তো? আমি আরও নিঃসন্দেহে বললাম, না না, ওটা ভাল্লুকই ছিল। অনিমেষের রিভলভারের কথা শুনে সোমনাথবাবু বললেন, তোমার কাছে রিভলভার কেন? তুমি কি? কাকা কথার মাঝে বললেন, ও তো গোয়েন্দা, প্রাইভেট ইনভেস্টিগেটর। গুরদীপবাবু বললেন, मैं जानता था, ট্রেনে ওর অবজারভেশন দেখেই আমি বুঝেছিলাম। তা আমরা কবে ঘুরতে যাবো? আজকের দিনটা আর বের হব না, সবাই জার্নি করে এসছে, কাল থেকে যাব। সব ব্যবস্থা করা আছে। কত পাহাড়, জঙ্গল, চা বাগান, উপত্যকা দেখবে, চোখে পুরো তাক লেগে যাবে। আহা! দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। কচি পাঁঠার ঝোল, বনমুরগির রোস্ট, বাসমতি চালের ভাত। গজেন্দ্রবাবু বেশ ভোজন রসিক দেখলাম। পাহাড় সমান ভাত আর 4-5 পিস মাংস 2 বার করে চেয়ে চেয়ে নিয়েছে। এখন ভদ্রলোক আরামসে গা এলিয়ে ঢেকুর তুলছেন। গুরদীপবাবু গলায় দূরবীন আর ক্যামেরা নিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে ছবি তুলছেন। আমি আর অনিমেষ বাংলোর নিচে ঘুরছি। একটু পরেই সন্ধে নামবে। সূর্য পশ্চিম আকাশে টকটকে লাল বর্ণ ছড়িয়ে অস্ত যাচ্ছে। বাংলোর উঠোন চত্বরটা অনেকটা বিস্তৃত, নিরাপদ লোহার গেটে ঘেরা। অনিমেষ একটা সিগার ধরিয়ে ধূমোদ্গীরণ করতে করতে বলল, জানো সেন, এই যে জঙ্গল দেখে আমরা এখন এত ভয় করি, এই জঙ্গলেই এককালে কাকা ঘোড়া চড়ে বেরিয়েছে। হাতে থাকতো রাইফেল, মাথায় হ্যাট। আমি শুনে অবাক হলাম। কাকার সাহস অসামান্য। একটু পরে অনিমেষকে ঠাট্টার ছলে বললাম, তোমার তো কেস না পেলে হাত চুলকোয়, তাই চোরা শিকারির কেসটাই সলভ করো না। অনিমেষ সিগারেটটা নিচে ফেলে জুতো দিয়ে দুমড়ে বলল, বলছো? তা ভেবে দেখবো একবার। এই কাজটা প্রায় অসম্ভব। আমি তো মজার ছলে বললাম। কিন্তু আমি যে মজার ছলে নিয়ে নিই, মজাই হচ্ছে মজা না করার সবচেয়ে বড় মজা। কি যে বলল, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। রাতের সম্পূর্ণ নতুন পরিবেশ আমাকে খুবই আকর্ষণ করল। এখানে রাত হতেই এক অদ্ভুত আওয়াজ শোনা যায়, সেটা অবিকল ঘণ্টার শব্দের মতো। গজেন্দ্রবাবু বললেন, ও কিছু নয়, ওগুলি হলো বিলকিট পোকা। বাবা, কত রকমের কীট পতঙ্গ রয়েছে পৃথিবীতে, কে জানে। অন্ধকার নামার সাথে সাথে জাঁকিয়ে ঠান্ডাও নেমেছে। চারিদিকের বনানী যেন ঘুটঘুটে অন্ধকার। শুধু চাঁদ যেটুকু আলো দিচ্ছে তাতেই তারা খুশি। সন্ধ্যের এরকম একটা দৃশ্য কল্পনা করারও অবকাশ পায়নি কোনোদিন।
সন্ধে মানেই জানতাম রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের আলো, লোকজনের আনাগোনা, দোকান, ভিড়ভাট্টা ইত্যাদি। এরকম সন্ধে না এলে বুঝতাম না আসল প্রকৃতির মজাটা কি। নিচে অজানা দূরত্ব অবধি বিস্তৃত সারি সারি গাছ, দূরের ওই নাম না জানা পাহাড় যেটা মৃন্ময় চাঁদের স্পর্শ পেয়ে স্পষ্ট দেখা দিচ্ছে। নানান জন্তু জানোয়ার, কীটপতঙ্গ, আর এই ঘন অন্ধকারের নিস্তব্ধতা যেন অনেক কিছু বলার চেষ্টা করছে। কিন্তু আমরা যে মানুষ, স্বার্থপরতা যে আমাদের রক্তের অংশ, চাইলেও অন্যদের মনের কথা, দুঃখ, কষ্ট কিছুই বুঝবো না আমরা। বাংলো থেকে 30 ফুট দূরে যে লম্বা গাছটা শোঁ শোঁ করে উঠছে, হয়তো ওই ঠান্ডায় সে নিজের কষ্টের কথা বলতে চাইছে, হয়তো সে জানতে চাইছে অন্য প্রাণীদের কোটরে আশ্রয় দিলেও নিজেদের বাঁচাবে কেমন করে। আকাশের চাঁদ লাল মেঘের অন্তরালে আচ্ছন্ন হয়ে ক্রমাগত আলো দিয়ে চলেছে, কিন্তু তার আলো যে সম্পূর্ণ অরণ্যভূমিকে আলোকিত করতে পারেনি। সেই লজ্জাতেই হয়তো সে বারবার গিয়ে মুখ লুকোচ্ছে মেঘের আড়ালে। কোথায় এই বনানীর শেষ, কোথায় বা দিগন্ত রেখা, তা দেখার সব চেষ্টাই যে বৃথা। ভেতরের ঘরে লুডোর ম্যাচ শুরু হয়েছিল। অনিমেষ ফার্স্ট, গুরদীপবাবু সেকেন্ড, সোমনাথবাবু থার্ড ও গজেন্দ্রবাবু লাস্ট। ভদ্রলোক রাগের চোটে বললেন, দূর এলা, আর খেলুমি না, খিদা পেয়েছে। এবার খেয়াল করলাম ভদ্রলোকের হাজার একটা বাঙাল কথার মধ্যে একটা করে হে হে থাকাটা অনিবার্য। অবনী কাকা এসে বললেন, চলো পাশের ঘরে চলো, খাবার খেতে তো দেরি আছে, তোমাদের বরং একটা জিনিস দেখাই। সোমনাথবাবু দরকার ছাড়া অযথা কথা বলেন না। এবার তিনি বললেন, রায়মশাই, সেইটা নাকি এখানেও সঙ্গে এনেছেন? অবনীশ কাকু আমাদের নিয়ে গেল করিডোরের শেষের ঘরটায়। চাবি দিয়ে তালা খুলে ঢুকলাম। ঘরটা অন্ধকার। রতন পেছন পেছন লণ্ঠন নিয়ে এলো। বাংলোয় কারেন্টের ব্যবস্থা থাকলেও সেটা মাঝে মাঝেই কেটে যায়, আবার খানিকক্ষণ বাদে ফিরে আসে। এখন যেমন কারেন্ট নেই। ঘরে ঢোকার পর কাকা ছোট্ট কাঠের আলমারিটা থেকে একটা ছোট বাক্স বের করলেন। সেটা বেশ লম্বা ধরনের। তারপর তার থেকে বেরোলো একটা বিস্ময়কর জিনিস। হ্যাঁ, বিস্ময়করই বটে। একটা নাগ মূর্তি, আয়তন 1 ফুট হবে। সাপটা ফনা তুলে রয়েছে, মাথায় রয়েছে একটা চকচকে পাথর। কাকা বললেন, এটা হচ্ছে সোনার তৈরি, এর মাথার পাথরটা হলো আসল হিরে। কি আশ্চর্য! সাক্ষাৎ হিরে আর সোনার মূর্তি। কি অপূর্ব বর্ণে বর্ণিত হয়েছে মূর্তিটা। আলো আঁধারির খেলায় মূর্তিটা বেশ জ্বলজ্বল করছে। লণ্ঠনের আলোর জ্যোতিটা হীরের ওপর পড়ে চারিদিকে যেন প্রকাশ ফেলছে। সোমনাথবাবুর চোখটা সেটার ওপর স্থির দৃষ্টি রেখে বলল, এর মূল্য কয়েক লক্ষ টাকার চেয়ে কম নয়। এটা আমার বাড়িতেই ছিল, কিন্তু ভাবলাম এতদিন থাকবো যখন এটাকেও সঙ্গে নিয়ে আসি। তোমরা আমার বিশ্বস্ত কাছের মানুষ বলেই তোমাদের দেখাচ্ছি। মূর্তিটা আমাদের বংশ পরম্পরা অনুযায়ী চলে আসছে। আমার ঠাকুরদাদা মারা যাবার পর আমার বাবা পান, তারপর আমার দাদা মানে অনিমেষের বাবার কাছে সেই মূর্তিটা আসে। অনিমেষের বাবার গত হবার পর এটা আমার জিম্মায় আসে, আর আমার পর এটা অনিমেষেরই প্রাপ্য। মূর্তি দেখা শেষ হলে আমরা সকলে বাইরে এলাম। কাকা ঘরটা আগের মতোই বন্ধ করে দিলেন। রাতে খাওয়ার সময় গজেন্দ্রবাবু বললেন, মশাই, ওরকম একখান মূল্যবান জিনিস কি কাঠের বাংলোয় রাখা নিরাপদ হইবে? কাকা জবাব দিলেন, কেই বাবা জানবে বলো, কেবল আপনারা যারা আছেন সব তো আমার কাছের লোক। চোর না জানলেই খামোখা কেন আসবে? রাতে ঠিক হলো গজেন্দ্রবাবু, সোমনাথবাবু ও গুরদীপবাবু একটা ঘরে, আমি, কাকা ও অনিমেষ একটা ঘরে, আর ড্রাইভার ও রতন একটা ঘরে থাকবে। কলকাতার থেকে এখানে অনেক বেশি ঠান্ডা। ঘরে শুয়ে কাকা বললেন, বুঝলি অনিমেষ, একে তো চোরা শিকারীদের নিয়ে চিন্তায় আছি, তার ওপর আবার কেন জানি না মনে হচ্ছে মূর্তিটা নিয়ে কোনো ঝামেলা জড়াবো না তো। মনটা কেমন যেন কু ডাকছে রে। অনিমেষ আশ্বাস দিল, আরে না না কাকা, তুমি অযথা চিন্তা করছো, মূর্তি ঠিকই থাকবে। মাঝরাতে হালকা গোঙানির শব্দ পেয়েছিলাম। অনিমেষ বলল, চিন্তা করো না, ওটা বাঘের আওয়াজ, আশেপাশেই আছে হয়তো। আমি বললাম, এটাই তো চিন্তার বিষয়। ও সেন, এত ভয় পেলে আমার সাথে কি করে থাকবে বলো তো?
আমি তো গোটা এনভায়রনমেন্টের দারুণ মজা নিচ্ছি। তুমিও নাও, ঘুম এসে যাবে। পরদিন সকালে উঠলাম। বাহ, এত সুন্দর সকাল যেন কোনো দিন দেখিনি। মাথার উপরের জানলা দিয়ে ঝকঝকে সূর্যের আলো এসে ঘুম ভাঙালো। অনিমেষ দেখি আমার আগেই উঠে পড়েছে। বারান্দায় গিয়ে দেখি সবাই মিলে চা পানের আড্ডায় বসেছে। আমায় দেখে গজেন্দ্রবাবু বললেন, গুড। বলতে গিয়ে বিষম খেলেন, তাই তার অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করলেন গুরদীপ বাবু। গুড মর্নিং, চটপট রেডি হো যাইয়ে। আমি বললাম, তাহলে আমরা এখন সাইট সিনে যাব? অনিমেষ ব্রাশ করতে করতে বলল, সেন, তাড়াতাড়ি ফ্রেশ হও, 10 মিনিটে গাড়ি আসবে। ফ্রেশ হয়ে 20 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। দুর্জয় সিং একটা সুমো গাড়ি এনেছে। কাকা সামনে, আমি, অনিমেষ আর গুরদীপবাবু মাঝের সিটেও, পেছনে বসেছেন গজেন্দ্রবাবু ও সোমনাথবাবু। কাকা বললেন, কত নদী দেখতে পাবে, তিস্তা, তোস্তা, জলঢাকা, আরো কত কি, আর আছে পাহাড়, পেরু, রেশি, এসব দেখলে না চোখ একেবারে ধাঁধিয়ে যাবে। গাড়ি চলছে বনের মধ্যে দিয়ে। একবার পেছনে ঘুরে দেখলাম, কিন্তু বাংলো আর দেখা দিল না। সেটা বড় বড় গাছের পাতার আড়ালে অদৃশ্য হয়েছে। গাড়ি সরসর শব্দে এগোচ্ছে নিচের লতা পাতা মারিয়ে। এমন সময় গজেন্দ্রবাবু বললেন, হে মশাই, এখন ছড়া শোনাই। সবার মত পেয়ে ভদ্রলোক গলা খাঁকড়িয়ে আরম্ভ করলেন, যা জীবনের মধ্যে দিয়ে পড়ব যেসব কোথায় গিয়ে, পাহাড় নদী ঘুরে নিয়ে আবার ফিরবো বনানি দিয়ে, বাড়ির দৌড়ে পা বাড়িয়ে, খিদে পাবে গড়গড়িয়ে, ভাত খাবো যে মাংস দিয়ে, আহা কি আনন্দে। ভদ্রলোকের ছড়া শুনে সবাই হেসে উঠল। গুরদীপ বাবু বললেন, वाह क्या छंद मिलाया। অনিমেষ বলল, বাহ, তো ছড়াটা কখন মুখস্থ করলেন গজেন্দ্রবাবু? মুখস্থ করুন কেন, এখনই বানাইছি তো। হ্যাঁ হ্যাঁ, অসম্ভব। হয়তো আপনিই বানিয়েছেন, কিন্তু এই মুহূর্তে নয়, আগে লিখে তারপর মুখস্থ করেছেন। সোমনাথবাবু বললেন, কি করে বলছো অনিমেষ এটা? এ তো খুবই সহজ। এক বাক্যে যার অজস্র বাঙাল কথা বের হয়, তার গোটা ছড়াতে সাধারণ চলতি ভাষা বের হলো কেমন করে? যাই হোক, ছড়াটা কিন্তু ছিল দুর্দান্ত। যে জায়গায় এলাম সেটা খুবই সুন্দর, ছবির চেয়েও সুন্দর। সামনে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে মস্ত এক পাহাড়, তার আশেপাশে ছোট ছোট অজস্র পাহাড়। আমাদের গাড়ি উঠল পাহাড়ের গা বেয়ে। গোল গোল সরু রাস্তা দিয়ে এঁকে বেঁকে গাড়ি চড়াই উঠতে লাগলো। এবার গায়ের ভেতরটা যেন গুলিয়ে উঠল। অনিমেষ নির্বিকার। গজেন্দ্রবাবু দেখলাম ইনহেলার বের করে টানলেন। আমার একটু হাঁপানি আছে। গাড়ি যখন প্রায় 2500 ফুট ওপরে উঠল, তখন দেখলাম আমাদের মতো অনেক টুরিস্টরা এখানে রয়েছে। পাহাড়ের রাস্তাগুলো এতটাই সরু সরু যে গাড়ি একটু বেখেয়ালে পড়লেই খাদে গিয়ে পড়বে। অনিমেষ আমাকে নিয়ে একটা খাদের সামনে গেল। দেখলাম কি ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। নিচের দিকে তাকালে মেঘে কিছু দেখা যাচ্ছে না, হালকা সিল্কের মতো নদীগুলো দৃশ্যমান হচ্ছে। দূরে আরও কত পাহাড়াঞ্চল, সেখানে কেউ যাচ্ছে না, মনে হচ্ছে তারা এই পাহাড়টিকে হিংসে করছে। ওখানে বেশ অনেক ছবি তুললেন গুরদীপবাবু। সেখান থেকে বেরিয়ে আমরা নদী দর্শন করলাম। নদীর ধারে অজস্র নুড়ি পাথর বোল্ডার ছড়িয়ে রয়েছে। সব মিলিয়ে ঘোরাটা মন্দ হয়। বিকেল 5টার সময় বাংলোয় ফিরলাম। ঠিক হলো আগামীকাল আমরা যাব জঙ্গল সাফারিতে। সূর্য তখনও পশ্চিমে পুরোপুরি ঢলে পড়ে। বাংলোর পাহারায় ছিল রতন। ড্রাইভার দুর্জয় সিং গাড়ি গেটের সামনে থামিয়ে বলল, আচ্ছা, মেন গেটটা কেন এরকম খোলা? কেউ কি এসেছিল নাকি? কাকা ভ্রুকুটি করে বলল, চলো তো ভেতরে গিয়ে একবার রতনকে জিজ্ঞেস করা যাক। গাড়ি থেকে নেমে আমরা বাংলোর ভেতরে প্রবেশ করলাম। সবাই যেন কিছু নিয়ে চিন্তিত। আমি অনিমেষকে বললাম, কি হয়েছে বলো তো, কিছু ঘটেছে নাকি? অনিমেষ চোখ ছোট করে বলল,
জানি না সেন, তবে কোথাও যেন একটা খটকা লাগছে। এসো তো করিডোরের দিকে। বলে ও দৌড়ে করিডোরের শেষের ঘরের দরজার সামনে গেল। আমিও ওকে অনুসরণ করলাম। অনিমেষ সবাইকে ডাকল। কাকা এসে আর্তনাদ করে বলে উঠল, এ কি? হোয়াট ইজ দিস? তালা কোথায়? হ্যাঁ। অনিমেষ প্রত্যুত্তর দিল, তালা ভাঙা হয়েছে। আমিও কিছু বুঝলাম না। চারিদিকের পরিবেশ কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল। দরজাটা বাইরে থেকে শিকল দেওয়া। অনিমেষ তৎক্ষণাৎ দরজা খুলল। তার সাথে আমরা সবাই থমকে গেলাম। আমার শিরদাঁড়া দিয়ে যেন শীতল স্রোত নেমে গেল। দেখলাম রতন ঘরের ভেতর চেয়ারে বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে বসে আছে। আমরা তাড়াতাড়ি গিয়ে ওর দড়িটা খুলে দিলাম। দুর্জয় সিং তাকে বিছানায় শুইয়ে জলের ঝাপটা দিল। ওদিকে কাকা চিৎকার করে বলল, জয় সর্প প্রতিমা নেই? হ্যাঁ, প্রতিমা গেল কোথায়? অনিমেষ করিডোরের মেঝের দিকে ঝুঁকে পড়ে কি যেন দেখার চেষ্টা করছে। আমি দৌড়ে গিয়ে ওকে খবরটা দিলাম। ও বলল, সেটাই এত অবাক হওয়ার কিছুই নেই। চোর এসেছিল মূর্তি চুরি করতে। এখন আগে রতনের বক্তব্য শোনা দরকার। আমরা ভেতরের ঘরে এলাম। রতনের অবস্থা একটু ভালো দেখে অনিমেষ প্রশ্ন করল, রতন, সবটা বলো, ঠিক কি কি ঘটেছিল? রতন কাঁপা কাঁপা ভয়ার্ত কণ্ঠে জবাব দিল, আগে দাদাবাবু, আমি তো বারান্দা পরিষ্কার করছিলাম। আপনারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুটি লোক এলেন বাবু। তাদের চেহারা দেখতে পাইনি, পুরো ঢাকা ছিল। এসে সোজা উপরে চলে গেল। আমি বাধা দিতি, ওরা আমায় কি একটা ঘাসের পাতা নাকি ঘষে দিল। আমি তারপর লুটিয়ে পড়লাম। আর কিছু মনে নেই বাবু। আর কিছু জানারও নেই। ওরা তোমায় অজ্ঞান করে চেয়ারের সঙ্গে বেঁধে তালা ভেঙে মূর্তি নিয়ে ফেরার হয়ে গেছে। গজেন্দ্রবাবু ভেঙে পড়া কাকাকে ধরে চেয়ারে বসালেন। দু চোখ ভরে অশ্রু জল গড়িয়ে পড়ল তার। গজেন্দ্রবাবু তার কাঁধে হাত রেখে বলল, আর চিন্তা কইরা কি হইব? আমি গতকালই কইয়াছিলাম এখানে মূর্তি লইয়া আসাটা উচিত হয় নাই। কাকা মাথা নিচু করে বললেন, আরে মশাই, আমি কি করে জানবো যে মূর্তির কথা অন্য কেউ জানে? হ্যাঁ, রতনও আমার কাছে বহু বছর ধরে আছে। কোন চোর এসে নিয়ে যাবে বলুন তো? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, তারা জানলো কেমন করে? বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছিল। সন্ধে নেমে গেছিল। মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। হাজার হোক মূর্তিটা কাল দেখেই আমারও ওটার প্রতি একটা আকর্ষণ এসেছিল। আর আজই সেটা চুরি যাওয়াতে কেমন যেন খারাপ লাগছিল। কাকা এত বছর ধরে যে মূর্তি আগলে রেখেছিল, সেই মূর্তি যদি আজ নিখোঁজ হয়, তাহলে তার ভেঙে পড়াটা অযৌক্তিক নয়। গুরদীপবাবু বললেন, আচ্ছা, পুলিশকে ये बात বললে হবে না? কাকা বললেন, জানি না, তবে মূর্তি পাই আর না পাই খবরটা 5 কান হয়ে যাবে। আমি চাইছিলাম মূর্তির ব্যাপারটা শুধু আমাদের মধ্যেই থাকুক। কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। অনিমেষ বাবা, কিছু তো বল। সোমনাথবাবু বললেন, অনিমেষ তো শুনলাম ডিটেকটিভ, তো এই ব্যাপারটা ওই তদন্ত করুক। অনিমেষ বলল, তা তো করবই কাকা। মূর্তি তুমি পাবেই, আমি চেষ্টা করব। অনিমেষের এই মনের জোরই আমাকে খুব মোটিভেট করে। তবে যদিও সত্যি সত্যি মূর্তি খুঁজে আনতে পারে, তবে আমার থেকে খুশি বোধ হয় আর কেউ হবে না। কাকা বললেন, তোরা কদিনের জন্য ঘুরতে এলি, আর এই সময় দেখ এই বিপদটা ঘটে গেল। অনিমেষ বলল, তবে আমার জন্য কিন্তু এটাই ভালো হলো, একটা কেস হাতে পেলাম। কাকা ঠিক করলো পরের দিন তার চেনা জানা ইন্সপেক্টরকেও একবার বলে রাখবে। কিন্তু সোমনাথবাবু বাধা দিলেন। ভদ্রলোক দেখলাম অনিমেষের তদন্ত দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আজ আকাশের রং কালচে লাল, মাঝে মাঝে নিঃশব্দে মেঘ ডাকছে। রাতে আগের মতোই আমরা শুলাম। বুঝলাম কাকা অনেক রাত অবধি ঘুমায়নি। প্রায় মাঝরাতের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সারা রাত। এই সুযোগে একটা কথা বলে রাখি, আমি এরপর যা যা লিখব তা শুধুই আমার প্রত্যক্ষ ঘটনা। এর অন্তরালে যে কত কিছু হয়েছে সেটা শেষে গিয়ে প্রকাশ করব। সকালে টি টেবিলে বসে সবাই আলোচনা করছিল, বলা বাহুল্য মূর্তি চুরির ব্যাপারে। অনিমেষ কিন্তু নির্বিকার, দেওয়ালের টিকটিকিটার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। রাতের বৃষ্টির পর সকালেও ওয়েদার ভালো ছিল না। হাড় হিম করা ঠান্ডা বাতাস বইছে।
আকাশ মেঘলা, ধূসর মেঘের ছোট্ট ফাটল দিয়ে সূর্যি মামা আবছা উঁকি দিচ্ছে। কাকার মন খুবই খারাপ। আজ সকালে আবার কাকার এক চেনা জানা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে খবর দিয়েছেন যে আরও কয়েক শতাংশ জন্তু সংখ্যা কমে গেছে। সেই দিনটা এইভাবেই কাটল। শেষ পর্যন্ত কাকা আর ধৈর্য রাখতে না পেরে তার অতি বিশ্বস্ত পুলিশ অফিসারকে মূর্তির ব্যাপারটা জানিয়ে রাখল। অনিমেষ আর আপত্তি করেনি, সে তার মতো চেষ্টা করবে। রাতের দিকে আর বৃষ্টি হয়নি। হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। আমার ঘুম প্রায় এরকম ভেঙে যায়, তাই আবার ঘুমানোর চেষ্টা করলাম। পাশ ফিরে দেখি অনিমেষ নেই। অন্ধকারে যেটুকু বোধগম্য হলো, বুঝলাম কাকা দূরেই শুয়ে আছে। উনি ঘুমের ওষুধ খান। কিছুক্ষণ ভাবতে মাথায় এলো অনিমেষ হয়তো বাথরুমে গেছে, সেটা বারান্দার পাশে, চলে আসবে হয়তো। এত রাতে কোথায় বা যাবে? এটা একদিন হলে মানতাম, কিন্তু পরের দিন রাতেও একই কাণ্ড। ঘুমটা যখন মাঝরাতে ভাঙল, দেখলাম আবার অনিমেষ উধাও। এবার উঠে পড়লাম, বাথরুমে গেলাম, গিয়ে দেখি অনিমেষ সেখানেও নেই। এবার ভয় হলো, রাত 2:30-এর সময় এই বিদেশ বিভুঁইয়ে কোথায় গেল? কিছু বুঝতে পারছিলাম না। কোনো বিপদ আপদ হলো না তো? একবার ডাকবো সবাইকে? না থাক, আর একটু দেখি। এই ভেবে বিছানায় এসে শুয়ে পড়লাম। চোখ ঘরের অন্ধকারে অনেকটা সয়ে গেছে। তাকিয়ে অনেকক্ষণ শুয়ে রইলাম। আস্তে আস্তে চোখ বুজে আসছিল ঘুমে। হঠাৎ দেখলাম একটা আপাদমস্তক মুড়ি দেওয়া ছায়ামূর্তি ঘরের ভেতর ঢুকলো। তারপর সযত্নে কি একটা টেবিলের উপর রাখলো। চাদর গা থেকে সরাতেই চিনতে পারলাম অনিমেষ। ও বোঝেনি যে আমি দেখছি, এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি তখনই কঠোর কণ্ঠে বললাম, কে, কোথায় গেছিলে? অনিমেষ একটু থতমত খেয়ে বলল, আরে তুমি জেগে আছো দেখছি। আমি কোথাও যাইনি, এই বাংলোর নিচের চত্বরেই ছিলাম। আসলে ঘুম ভেঙে গিয়েছিল তো, তাই বাইরে বেরিয়ে দেখি চাঁদটা খুব সুন্দর লাগছে। আসলে সেন, আমাদের কলকাতার আকাশের চেয়ে এখানের আকাশ অনেক বেশি আলাদা কি না? চাঁদটাও এখানে কত মধুর। মৃন্ময় হাসিতে এসে পৃথিবীর দিকে চেয়েছিল। সেই সৌন্দর্যই উপভোগ করছিলাম গিয়ে। বাবা, মাঝরাতে কেমন কবিত্বের ভাব প্রকাশ হলো গো তোমার মনে? এমন সময় করিডোরে কার যেন হাঁটার আওয়াজ পেলাম। এই অনিমেষ, কারোর আওয়াজ পেলে? অনিমেষ ফিসফিস করে বলল, ও আসলে দুর্জয় সিং। সেও আমার সাথে নিচেই ছিল। ওরও নাকি অরণ্যভূমির মধ্যে ঘুম আসে না। কিন্তু তুমি এখন চুপচাপ ঘুমাও, আর প্রশ্ন নয়। পরদিন সকালে অনিমেষ আর আমি দুর্জয় সিংয়ের গাড়িতে করে ঘুরতে বেরোলাম। তখন ঘড়ির কাঁটা 10-এর ঘরে। বাকিরা ছিলেন বাড়িতে। আজ সাফারির জন্য জিপসি বলা হয়েছিল, কিন্তু আসেনি। এদিকে মূর্তির ব্যাপারেও পুলিশরা কিছু জানায়নি। কাকা, সোমনাথবাবু, গজেন্দ্রবাবু ও গুরদীপবাবু সংখ্যায় 4 জন বলে ব্রিজ খেলায় মেতেছে। সময় কাটানোর জন্য তাস খেলা মন্দ নয়। অনিমেষ তাই আমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। দুর্জয় সিং প্রায় আমাদের সঙ্গীর মতো হয়ে গেছে। প্রাণ খুলে নিজের দেশের গল্প করে, তারপর কোন জঙ্গলে কি থাকে সেসবও গল্প করলো। গরুমারা ও জলদাপাড়ার বনানী ঘুরে পাহাড়ের ওপরে গেলাম। এই জায়গাটা অন্যদিকে। আগের দিন নাকি আমরা দক্ষিণ দিকে গিয়েছিলাম, আজ যাচ্ছি উত্তর দিকে। এখানে পাহাড়ের ওপরে সুন্দর চা বাগান দর্শন করলাম। সারি সারি জমি ভর্তি সবুজ চা গাছ। সেখানে এক ছোট্ট চায়ের দোকানও ছিল। আমরা 3 জন চা খেলাম। যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ছিল 3000 ফুট উচ্চতায়, নিচে একটা উপত্যকা। সেখানে নামার জন্য সরু আঁকাবাঁকা পথ উতরাই নামছে। আমরা একটু নেমে ঘুরলাম সেখানে। সত্যি নর্থ বেঙ্গল যে এত সুন্দর হতে পারে সেটা না দেখলে বুঝতামই না। আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে গাড়িতে উঠলাম। সুমো যখন উত্তর সারির পথ দিয়ে অরণ্য পথে প্রবেশ করলো, তখন বিকেল 5টা। গাড়িতে বসে অনিমেষকে জিজ্ঞেস করলাম, মূর্তিটা নিয়ে কতদূর কি ভাবলে ভায়া? অনিমেষ প্রত্যুত্তর দিল, দাঁড়াও বন্ধু, ধীরে ধীরে, ধৈর্য রাখো। আমি না হয় ধৈর্য রাখলাম, কিন্তু পুলিশ যদি তোমার আগে মূর্তিটা পেয়ে যায়? অনিমেষ হেসে উঠল, ধুর, বোকার মতো কথা বলো না তো সেন। আমি জোর দিয়ে বলতে পারি যে পুলিশ এই রহস্যের কিনারা করতে পারবে না। এর জট যদি কেউ ছাড়াতে পারে
তাহলে তোমার এই বন্ধুবর। বলতে বলতে অনিমেষের ফোন বেজে উঠল। তখন আমরা জঙ্গলের কোর এরিয়ার ভেতরে, চারদিকে ঘন গাছপালা। যদি অনিমেষ আর ড্রাইভার না থাকতো তাহলে যে আমার কি অবস্থা হতো এই কথাই ভাবছি। এমন সময় অনিমেষের ফোনে কথোপকথন থেকে হঠাৎ, কি মূর্তি চুরি হয়নি? কথাটা বেরোল। আমি শুনে থ। অনিমেষ ড্রাইভারকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নাম। হয়তো দুর্জয় সিংকেও কথা শোনাবে না। আমি নেমে ওর পাশে গেলাম, ওকে বলতে শুনলাম, ও যে মূর্তিটা গেছে সেটা নকল, মানে মানে আসল মূর্তিটা তোমার কাছেই। তাহলে তুমিও তো ভেঙে পড়েছিলে কেন কাকা? হ্যাঁ, এই নকল পেতলের সোনার রং করা মূর্তি তুমি আগেই বানিয়ে নিয়েছিলে। ও তাহলে এখন আসলটা ওই ঘরেই থাক। চোর নকল নিয়ে যখন কেটে পড়েছে আর এমুখো হবে না। হ্যাঁ, না না, আমার পাশে খালি সেনই আছে। না না, আর কেউ নেই। না না, আর কেউ জানবে না। হ্যাঁ, রাখো। গাড়ির হাতখানেক দূরে দাঁড়িয়ে আমার মধ্যে যে কেমন প্রশ্নের ঝড় উঠল তা লিখে বোঝানো অসম্ভব। অনিমেষকে প্রশ্ন করার আগেই সে বলল, সেন, দুর্দান্ত খবর। আসল মূর্তি বাংলোতেই আছে কাকার কাছে। লোকগুলো যেই হোক না কেন বড্ড বোকামি করেছে, নকল মূর্তিটাকে আসল ভেবে নিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কথা কিন্তু কেউ জানে না, আর ভুলক্রমেও যেন কাউকে জানাবে না। এমনকি কাকার সাথেও এই বিষয় নিয়ে কোনো আলোচনা নয়। এই ব্যাপারটা সম্পূর্ণ ভুলে যাও, ড্রাইভারও যেন জানতে না পারে। মাথায় সব কিছু যেন ঘুরপাক খাচ্ছে। কাকার চেহারা দেখে তো ঠাউর করার প্রশ্নই নেই। সত্যিই তার চোখ বলছে যে সে মূর্তি নিয়ে চিন্তিত। সে কি এতটাই নাটক জানে, নাকি অনিমেষ আমাকে মিথ্যে কথা বলল? কিন্তু ওই বা খামোখা মিথ্যে বলবে কেন? আর কাকাই বা কাউকে জানাতে চাইছে না কেন নকল মূর্তির ব্যাপারে? সবাই তো আপনই। পরের দিন সকালে ঠিক হলো কাকু আমাদের লাটাগুড়ির বাড়িতে নিয়ে যাবে, টাউন অঞ্চলটা ঘোরাবে। মোট কথা সারাদিন থেকে রাতে ফিরে আসবো সকালে। কিন্তু মুশকিল হলো একটা ব্যাপারে, অনিমেষ বেঁকে বসলো, যাবে না। ওকে কিছুতেই মানানো গেল না। এখানে খয়ের বাড়ি বলে একটা চিড়িয়াখানা আছে। অনিমেষ ড্রাইভার দুর্জয় সিংয়ের থেকে খবর পেয়েছে সেখানে নাকি এমন এক ধরনের পাখির প্রজাতি আছে, সেটা অনিমেষ বহু কাল ধরে খুঁজছে কলকাতায়। সেটা দেখতে ও আজই যাবে। আমি ওর সাথে সেখানে যেতে চাইলাম, কিন্তু ও বাধা দিল। কাকা বলল, লাটাগুড়ি বাড়ি যারা যাবে আজই চলো, কাল এলিফ্যান্ট সাফারি ঠিক করা আছে জঙ্গল ভ্রমণের জন্য। অনিমেষ বলল, তোমরা যাও, আমি বরং দুর্জয়ের সাথে সেখানে যাব আজকে। শেষ পর্যন্ত ঠিক হলো দুর্জয় সিং আমাদেরকে লাটাগুড়িতে পৌঁছে দিয়ে এখানে আসবে, আবার রাতে আমাদের নিয়ে আসবে লাটাগুড়ি থেকে। বাকি সারাদিন অনিমেষের সঙ্গেই থাকবে। আমরা সকাল 10টায় বেরোলাম। অনিমেষকে ছেড়ে যেতে মন চাইছিল না, তবুও যেতে হলো। শহরাঞ্চল বক্সার জঙ্গল থেকে 8 কিলোমিটার দূরে। সেখানে আমরা পৌঁছলাম দুপুরের দিকে। যা ভেবেছিলাম তা নয়, এই জায়গাটা সত্যিই জমজমাট, লোকজনের সমাহার, দোকান বাজার ইত্যাদি। কাকার এই বাড়িটাও দোতলা, বেশ সাজানো গোছানো বাড়ি, কিন্তু এখানে থাকলে সেই পরিবেশ উপভোগ করতে পারতাম না। রাস্তার ওপর বাড়ি, গাড়ি ঘোড়া, ভিড়ভাট্টা লেগেই রয়েছে সর্বক্ষণ। সেখান থেকে গজেন্দ্রবাবু ও সোমনাথবাবুর বাড়িও ঘুরলাম। আমি শুধু ভাবছিলাম অনিমেষ ওখানে কি করছে, কারণ ও যে পাখির প্রতি আগ্রহহীন সেটা আমি ভালোভাবেই জানি। কাজে ও বাংলোতে কোনো কাজ নিশ্চয়ই করছে, যার জন্য ওর একা থাকাটা দরকার। ওখানে কদম্বিনী নামে একটা জঙ্গল আছে, তার একটু ভেতরে কাকা আমাদের এক ফরেস্ট অফিস হেডকোয়ার্টার্সে নিয়ে গেলেন। মোটমাট ঘোরাটা মন্দ হয়নি। কাকা ফোন করায় দুর্জয় সিং আমাদের নিতে এলো সন্ধ্যে 7টার সময়। গাড়িতে কাকা বললেন, মূর্তিটা নিয়ে তো ঝামেলা চলছেই, পুলিশ খোঁজ খবরও লাগাচ্ছে। অনিমেষ তো কিছুই বললো না। থাক, তোমরা ঘুরতে এসছো কদিনের জন্য, তোমাদের বেকার ঝামেলা জড়ানো উচিত হবে না। তাই কাল এলিফ্যান্ট সাফারি ঠিক করেছি। গাড়ি চলছিল 80 স্পিডে। অন্ধকার রাস্তায় গাড়ির হেডলাইটের আলোয় পথ আলোকিত হচ্ছিল। অ্যাম্বাসেডারের সামনে কাকা আর সোমনাথবাবু, পেছনে আমি, গুরদীপ আর গজেন্দ্রবাবু। গুরদীপবাবু বললেন, কি হলো দুর্জয় বাবু, নিমেষ পাখি দেখা হ্যায়? দুর্জয় বলল, হ্যাঁ দেখলাম তো আমরা। কব লৌটে থে তুম লোগ? এই তো 6টা, 6:30 নাগাদ হবে। কথা চলছিল, এমন সময় গাড়ির পেছনের ডিকির ভেতর থেকে মৃদু শব্দে কিসের যেন ধাক্কার শব্দ হল। বেশ অনেকবার আওয়াজটা আমিও পেয়েছি। গজেন্দ্রবাবু বলল, একই হে ড্রাইভার, কিসের শব্দ হইতাছে?
ও কিছু নয়, ডিকির ইঞ্জিনে একটা ছোট্ট সমস্যা হয়েছে, কাল সকালেই ঠিক করে নেব। রাতে এসে দেখি বৃত্ত রতন ঘুমোচ্ছে। আমাদের আওয়াজে সে উঠল আর অনিমেষের মুখে এক দারুণ অদ্ভুত কথা শুনলাম। ও বলল আগামীকাল নাকি ও কলকাতায় যাবে, যেতেই হবে, মূর্তির একটা কিনারা নাকি করবে আর সেই জন্যই ওকে কলকাতায় যেতে হবে। কাকা বললেন, কালই যাবি? কাল যে ফরেস্ট সাফারি রয়েছে, আর কলকাতায় মূর্তিটার কি সন্ধান পাবি? হ্যাঁ। অনিমেষ কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিল না, শুধু বলল, চিন্তা নেই, 3 দিন পর যখন ফিরব তখন সব উত্তর পেয়ে যাবে। এই মূর্তি রহস্যর জট খুলেই ফিরব। আমি জানি যে অনিমেষ যখন ঠিক করেছে কিছু বলবে না, তো ওকে ঘাঁটিয়ে লাভ নেই। শুধু একবার বলেছিলাম, আমি যাব তোমার সাথে। অনিমেষ শান্তভাবে বলল, দুজন চলে গেলে খারাপ দেখাবে, তাছাড়া তোমার সাথে গিয়ে কোনো লাভও নেই। আমি যাব তো 3 দিনের জন্য। সকালে উঠে অনিমেষ ব্যাগ গুছিয়ে সকাল 7টায় তৈরি হয়ে গেল। সোমনাথবাবু মজা করে বললেন, কি অনিমেষ, সত্যি কিনারা করবে তো, নাকি অসফল হয়েছে বলে চলে যাচ্ছ? হ্যাঁ, কোনটা? অনিমেষ হেসে বলল, হ্যাঁ সোমনাথবাবু তৈরি থাকুন, ফিরে এসে আর এই প্রশ্নের অবকাশ পাবেন না। বেরোনোর সময় অনিমেষ খেয়াল করলো আলমারির ওপর কাকার একটা টেপ রেকর্ডার রাখা। সেটা নিয়ে বলল, হ্যাঁ, এইটা বরং সাথে করে নিয়ে যাই, সময় কাটবে। দুর্জয় সিং অনিমেষকে স্টেশনে পৌঁছে দেবে। অনিমেষ গাড়িতে ওঠার পর আমি ওর ব্যাগটা গাড়িতে তুলে দিতে গিয়ে কিসে যেন ঠং করে ঠোকা খেলো ব্যাগটা। অনিমেষ বলল, হাসেন সাবধানে, তোমার না তুললেও হতো। অনিমেষ চলে যাওয়ার পর আমরাও রওনা দিলাম। কাকা জিপসি বলেছে, সেটায় বসে দেখলাম গাড়িতে শুধু ড্রাইভারের জায়গায় ছাদ আছে, বাকি পুরোটাই খোলা। কাকা ড্রাইভারের পাশে, আমরা 4 জন পেছনে। গাড়ির ড্রাইভার বেশ পাকাপোক্ত। দুর্জয় সিং থাকলে হয়তো এই গাড়ি চালাতে পারত না। বেশ অনেকগুলো ময়ূর চোখে পড়ল, তারা এ গাছ থেকে ও গাছ উড়ে বেড়াচ্ছে। ওখান থেকে জলদাপাড়ার জঙ্গল ঘুরলাম, সেখানে একটা মস্ত বাইসান বসে থাকতে দেখলাম, প্রায় 3টে বড় বড় মোষের সমান। ড্রাইভার বলল এরা নাকি খেপে গেলে গুঁতোতেই থাকে, তাতে ওর লাগলেও কিছু আসে যায় না। সেখানে ঘুরে আমরা হাতির পিঠে চড়লাম, সে অভিজ্ঞতাই সবচেয়ে ভালো ছিল। মাহুদ আমাদের গাইড করে জঙ্গল দিয়ে নিয়ে গেল। 2টো হাতি নিয়েছিলাম, একটায় আমি ও গজেন্দ্রবাবু, আর একটায় বাকিরা। হাতির এক অদ্ভুত ব্যাপার দেখি, সে পথের মাঝে যাই বাঁধা পড়ে তাকেই উপড়ে ফেলে। যেমন গরুমারা ফরেস্টের ভেতর সব গাছ একেবারে দুমড়ে মুচড়ে এগোচ্ছিল। কত পশু পাখিরা পালাচ্ছে হাতির ভয়। একটা শিংওয়ালা গন্ডারও দেখেছি দৌড়তে। সব মিলিয়ে দারুণ থ্রিলিং সাফারি হলো। রাতে কাকা, আমি আর রতন একসাথে শুলাম। একটা অদ্ভুত ঘটনাও লক্ষ্য করলাম। অনিমেষকে স্টেশনে পৌঁছতে গিয়ে দুর্জয় কিন্তু এখনো ফেরেনি। কাকাকে জিজ্ঞেস করতে সে বলল, হ্যাঁ তাই দেখছি, ওকে ফোন করেছি বেশ কয়েকবার, রিসিভ করেনি। এরকমভাবে দেখতে দেখতে 3 দিন কেটে গেল। অনিমেষকে ছাড়া মনটা ভালো লাগছে না। কবে যে আসবে আর কি নিয়ে আসবে সেটা ওই জানে। পুরো ঘটনাটা যেন ধূসর হয়ে রয়েছে। একবার ভাবলাম কাকাকে নকল মূর্তির কথাটা বলি, আবার ভাবলাম অনিমেষের যখন বারণ, না বলাই ভালো। আজ গুরদীপবাবু দেখলাম সকাল থেকে কার সাথে যেন কথা বলছে ফোন। তারপর রাতের দিকে কাকাকে জানালেন যে ওনার নাকি দিল্লিতে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাহলে ওনাকে কালই বেরোতে হবে। কাকা বললেন, ঠিক আছে, তুমি চাইলে কাল চলে যাও। আর কি বলবো বলো, মূর্তিটা নিয়ে আমি তো খুব চিন্তায় আছি। গুরদীপবাবু বললেন, সে তো ঠিকই, কিন্তু কি করব বলো, আমাকে তো কাল জানা হি হোগা, তবেই পরশুর মধ্যে পৌঁছে যাব। মূর্তিটার শেষ অবধি কি হবে সেটা আমারও দেখার ইচ্ছা ছিল। তুমি ফোন করে জানিও অবনীশ। সেদিন রাতে ঘুম এলো না, কেন জানি না মনে হচ্ছে কাল কিছু ঘটবে। অনিমেষেরও ফেরার কথা কালই। ওর সেই কথা যদি সত্যি হয় তাহলে তো মূর্তি কাকার কাছেই রয়েছে, কিন্তু অনিমেষ তাহলে কলকাতা গেল কি করতে? এই সব চিন্তা করে 2 চোখের পাতা এক করতে পারলাম না। সকালবেলা কাকা দুর্জয় সিংকে ফোনে না পেয়ে বলল, আচ্ছা আমি দেখছি কোনো গাড়ির ব্যবস্থা করা যায় কিনা। কাকার দেরি হওয়াতে গুরদীপবাবু কেমন যেন অধৈর্য হয়ে পড়লেন। বললেন, এখান থেকে গাড়ি পাওয়া যায় না? হ্যাঁ তা যায়, তবে
অনেকটা পথই হাঁটতে হবে। কাকা উত্তর দিলেন। গুরদীপবাবু হাতে লাগেজ তুলে বললেন, আমার খুবই তাড়া রয়েছে, ভেরি সরি। আমি হেঁটেই যাই, দেখছি গাড়ি পাওয়া যায় কিনা। বলে উনি ঝড়ের মতন বেরিয়ে গেলেন। ভারী অদ্ভুত লাগলো। গেটের সামনে যখন পৌঁছলেন তখন হঠাৎ একটা শব্দ হলো। একটা নয়, একাধিক গাড়ি যেন সশব্দে আমাদের বাংলোর দিকে ধেয়ে আসছে। আমি, কাকা, গজেন্দ্রবাবু ও সোমনাথবাবু একসাথে নিজের খোলা চত্বরে নেমে এলাম। ব্যাপারটা কিছুই বুঝতে পারছিলাম। তারপর দেখলাম 4টে পুলিশের জিপসি এসে বাংলোর গেট ঘিরে দাঁড়ালো। গুরদীপবাবু হতভম্বের মতো স্থির হয়ে গেলেন, বুঝে উঠতে পারলেন না কি করবেন। এরপর যা ঘটে গেল তা যেন সব দুঃস্বপ্নের মতো। আমাদের সবাইকে চমকে দিয়ে অনিমেষ নেমে এলো একটা পুলিশের জিপ থেকে। আমি তো অবাক, অনিমেষ এত পুলিশের গাড়ি নিয়ে এসেছে কেন? আরেকটা ব্যাপার ঘটল, সেই গাড়ি থেকেই নেমে এলো আমাদের অতি পরিচিত ড্রাইভার দুর্জয় সিং। অনিমেষ তার সানগ্লাস খুলে একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে দাঁড়ান দাঁড়ান মিস্টার গুরদীপ ত্রিপাঠী, এত তারা কিসের? আমরা এসে গেছি তো, আর গিয়ে কাজ নেই। গুরদীপবাবু বুঝলেন যে ওনাকে নিয়ে বিদ্রূপ করছে অনিমেষ। উনি একটু রেগে গিয়ে বললেন, হোয়াট ডু ইউ মিন? আমার তো কিছুই সমঝ মে আসছে না। কাকা হতবাক, কি বলবেন বুঝতে পারলেন না। সোমনাথবাবু বললেন, ব্যাপারটা একটু খুলে বলো অনিমেষ। অনিমেষ খোলা রোদ সজ্জিত জমিতে পায়চারি করতে করতে বলল, আসলে যা যা ঘটেছে আজ অব্দি তার সবার পেছনে ছিলেন এই গুরদীপ ত্রিপাঠী। কি বলছো অনিমেষ? তার মানে মূর্তির ব্যাপারটা? আমার কথা শেষ হওয়ার আগে অনিমেষ বলল, ঠিক তাই, মূর্তি চুরির পেছনেও এনারই হাত ছিল। কাকা শব্দহীন, চোখটা যতটা সম্ভব বড়। অনিমেষ আবার বলল, তাহলে গোড়া থেকেই বলি। ট্রেনে যখন প্রথমবার এনার সঙ্গে আমাদের দেখা হলো তখনই উনি আমাদের কথোপকথন শুনেছিলেন, আর অবনীশ কাকার নামও শুনেছেন। তখনই যেচে আমাদের সঙ্গে আলাপ জমান। কথায় কথায় জানতে পারেন যে আমরা ডুয়ার্সে যাচ্ছি, আমাদের কাকার বাড়িতে। আর তখন আমার ডিরেকশন ক্ষমতা দেখে উনি আঁচ করেন যে কাকা বোধহয় আমাকে জঙ্গলের কেসের ব্যাপারেই ডেকেছেন। আমি কথার মাঝে বললাম, কিন্তু অনিমেষ, তখন তো মূর্তির ব্যাপারে আমরাও জানি না, আর উনিও জানতেন না। তাহলে? আবার অনিমেষ কথা কেড়ে নিয়ে বলল, গুড কোয়েশ্চেন সেন। তাহলে আপনাদের আরেকটা বিষয় বলি। জঙ্গলে ইদানিং যেসব চোরাশিকারীদের উপদ্রব শুরু হয়েছে তার পেছনেও ইনি ছিলেন। এনার লোকই এতদিন ধরে বেআইনি কারবার চালিয়েছে। তবে দিল্লি থেকে এত দূর যোগাযোগ রাখা মুশকিল ছিল, তাই জন্য উনি চলে আসেন কাকার বাংলোয়। জঙ্গলের পথে প্রথমে আসতে গিয়েই যে ভাল্লুকের মুখোমুখি আমরা হয়েছিলাম সেটাও এনারই কারসাজি। চোরা শিকারের দৌলতে এদের কাছে জন্তু জানোয়ার আছে কিছু, যাদের এরা কাজে লাগায়। কাকার বাসাতে এসে যখন উনি মূর্তিটা দর্শন পেলেন তখন লোভ জাগলো সেটা বাগাবার। পরের দিন যখন আমরা উত্তর দিকের পাহাড় অঞ্চলে বেড়াতে গেলাম তখন ইনি লোক পাঠিয়েছিলেন মূর্তিটা হাতাতে। ওই বক্সার জঙ্গলে ওনার শিকারীদের মস্ত ঘাঁটি আছে, সেখানকার লোকই এসেছিল মূর্তি নিতে। তারাই আবার রতনকে বেঁধে রেখে যায়। তখনও আমার সন্দেহ হয়নি ওনার ওপর। সন্দেহ হলো পরের দিন সকালে। আগের দিন মাঝরাতে বৃষ্টি হয়েছিল। সকালে উঠে একমাত্র ওনার জুতোতে দাগ লেগে থাকতে দেখি। তখনই বুঝেছিলাম মাঝরাতে উনি কোথাও একটা গেছেন জঙ্গল পেরিয়ে। কাউকে না জানিয়ে, এমনকি সেনকেও না জানিয়ে পরের দিন রাতে ওত পেতে থাকি। দেখি ঠিক উনি চুপি চুপি বাংলো থেকে বের হয়ে কোথাও একটা গেলেন অন্ধকার জঙ্গলের অন্তরালে। তখন তৈরি ছিলাম না বলে আর পিছু করিনি, কিন্তু ঘরে ফিরতে গিয়ে দেখি দুর্জয় জেগে গেছে। ওকে লুকোতে গিয়েও লুকালাম না, সব কথা খুলে বললাম, কারণ অজানা জায়গায় আমি কিছুই চিনব না। যদি দুর্জয় সাথে থাকে তাহলে সাহায্য হবে। তাই সেনকেও কিছু বলিনি, 3 জন হলে অসুবিধা হবে। যাক সেসব। পরের দিন রাতে আমরা তৈরি ছিলাম। মাঝরাতে গুরদীপবাবু বের হতেই আমরা দুজনে অতি সাবধানে ওনাকে অনুসরণ করলাম। জঙ্গলের ভেতরে গিয়ে দেখলাম উনি একটা লোকের সাথে দেখা করলেন। অন্ধকারে কিছু বোধগম্য না হলেও কথা শোনা যাচ্ছিল। কাকার টেপ রেকর্ডারটা সঙ্গে ছিল, সেই দিয়ে কথাগুলো রেকর্ড করলাম। সেদিন সবটা জানতে পেরেছিলাম যে এরাই মূর্তি চুরি করেছে আর এরাই হলো চোরা শিকারী।
তারপর বেশি দেরি করা ঠিক হবে না মনে করে পরের দিন সেনকে নিয়ে দুর্জয়ের গাড়ি করে ঘুরতে বের হলাম। আগে ঠিক করা ছিল দুর্জয় গাড়ি থেকে নামবে সেই জায়গায় যেখানে আগের দিন গুরদীপবাবু এসেছিলেন। জঙ্গলের সেই জায়গায় দাঁড়িয়ে একটা মিথ্যে ফোন কলের নাটক করলাম। আমি জানতাম আশেপাশে কোথাও ওদের ঘাঁটি আছে, তাই ওদের শোনানোর জন্য নকল মূর্তির পরিকল্পনা করলাম। পরের দিন তোমরা যখন লাটগুড়ির টাউনে বেড়াতে গেলে তখন আমি আর দুর্জয় সেই বাংলোতেই ছিলাম, কোনো পাখি দেখতে যাইনি। আমরা জানতাম কেউ না থাকার সুযোগ নিয়েই ওরা আবার আসবে, নকল মূর্তি লেখে আসল মূর্তি নিয়ে যেতে। আর হলেও তাই। সকালবেলা রতনের চায়ে কাকার ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম যাতে ও কিছু না বোঝে। তারপর দেখলাম বিকেলবেলা হানা দিল এক কালচে সবুজ ঢাকা পোশাক পরা রোগা গোছের লোক। সে যেই বাংলোর করিডোরে ঢুকলো সঙ্গে সঙ্গে দুর্জয় আর আমি মিলে ওকে ঘায়েল করে বেঁধে ফেলি। আসল মূর্তি ওর কাছ থেকেই উদ্ধার করি। বেটা নকল ভেবে ওটাকে রাখতে এসেছিল। চরম পর্যায়ে আমার আর দুর্জয়ের হাতে মার খেয়ে ও সব কিছু বলে দেয়। কোথায় ওদের আসল ঘাঁটি, কে ওদের সর্দার, কবে ওরা এই জায়গা ছাড়বে, সব কিছু। তারপর ওদেরকেও ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিয়েছিলাম আমরা। আপাতত ওদেরকে তখনের জন্য দুর্জয় নিজের গাড়ির ডিগিতে রেখে দিয়েছিল। হঠাৎ গজেন্দ্রবাবু বললেন, ওই লিগায় গতকাল ফেরার পথে গাড়িখান থেকে আওয়াজ পেয়েছিল। অনিমেষ আবার বলল, হ্যাঁ, তারপরের দিন আমি কলকাতায় যাওয়ার নাম করে বেরিয়ে পড়লাম। আসলে ছিলাম কিন্তু ওই বক্সারের জঙ্গলেই। ওই গুপ্তচরে পোশাক পরে নিয়েছিলাম। তারপর অন্ধকারে ওদের দলে যোগ দিয়েছিলাম। আমি বললাম, তার মানে সেদিন যখন তোমার ব্যাগটা গাড়ির দরজায় লেগে শব্দ হলো সেটা মূর্তিটাই ছিল ব্যাগে? অনিমেষ হাসল। একদমই তাই, সেটাই ছিল। 20-25 জন শিকারীদের দলে আমাদের ঢুকে পড়াটা এমন কিছু কঠিন ছিল না। ওদের ঘাঁটিটা ছিল একটা সুড়ঙ্গের ভেতরে। 3 দিন আমরা সেই সুড়ঙ্গে কাটিয়েছি। ওখানে অনেক জন্তু বন্দী আছে অজ্ঞান অবস্থায়। এই 3 দিন প্রতি রাতেই গুরদীপবাবু দেখা করতে আসতেন। তাদের সমস্ত কথা আলোচনা আমরা রেকর্ড করেছি টেপ রেকর্ডারে। এই বলে অনিমেষ ব্যাগ থেকে টেপ রেকর্ডারটা বের করে কাকার হাতে দেয়। তারপর বলে, গতকাল ওদের আলোচনা শুনে জানতে পারি যে আজকে 2টো দলই জঙ্গল ছাড়বে। তাই ভোর হতে না হতেই দুর্জয়কে টেপ রেকর্ডার দিয়ে থানায় পাঠাই। তারপর পুলিশ এসে পুরো দলটাকে আটক করে। সেখান থেকে আমরা সোজা এখানে। অনিমেষের প্ল্যান শুনে সত্যি আমি নির্বাক হয়ে গেছি। সোমনাথবাবু হাততালি দিয়ে বললেন, জিও অনিমেষ রায়বাবু, আপনার ভাইপো তো একেবারে জিনিয়াস। হ্যাঁ, এত বড় একটা গ্যাংকে ধরিয়ে দিল, সাথে মূর্তিও উদ্ধার করলো। বাহ বাহ। অনিমেষ জিভ কেটে বলল, না না, সেরকম কিছু নয়, কিন্তু এত কিছু হতোই না দুর্জয়কে ছাড়া। তারপর অনিমেষ ব্যাগ থেকে সোনার রাজকীয় মূর্তিটা বের করে কাকার হাতে দিয়ে প্রণাম করল। কাকার 2 চোখ অশ্রু জলে ভরে উঠল। সে অনিমেষকে বুকে আগলে বলল, সাবাস অনিমেষ, সাবাস, তুই আমার গর্ব। ধন্যবাদ অনিমেষ, ধন্যবাদ। তোর ওপর যে আমি কতটা কৃতজ্ঞ সেটা বাবা বলে বোঝাতে পারবো না। তুই আমার গর্ব বাবা, তুই আমার গর্ব। সেসব হবে, কিন্তু একটা কাজ এখনো বাকি। সমস্ত বন্দি জন্তুদের পাওয়া গেছে, শুধু একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া। এমন সময় গুরদীপ ত্রিপাঠী যেন রেগে লাল হয়ে গেলেন। এতক্ষণ তিনি স্থির ছিলেন, এখন যেন লাফিয়ে উঠলেন। পকেট থেকে নিমেষের মধ্যে রিভলভার বের করলেন। ইউ স্কাউন্ড্রেল, আই উইল কিল ইউ। এই বলে ফায়ার করলেন অনিমেষকে লক্ষ্য করে। অনিমেষ কাঁচা খেলোয়াড় নয়, সে এক ঝটকায় নিজেকে বাঁচিয়ে নিয়ে নিজের রিভলভার বের করে গুলি ছুঁড়ল গুরদীপবাবুর হাতে। রক্ত ঝরা হাত থেকে রিভলভার পড়ে গেল মাটিতে। গুরদীপবাবু প্রচণ্ড আর্তনাদ করে উঠল। টমি, টমি! সেই আর্তনাদ শুনে পেছনের জঙ্গল থেকে লাফ দিল একটা মস্ত রয়্যাল বেঙ্গল টাইগার। আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। আমি প্রায় চেঁচিয়ে উঠে বললাম, অনিমেষ, পেছনে বাঘ! অনিমেষেরও রিফ্লেক্স অ্যাকশন দুর্দান্ত।
2 বছর ক্যারাটে শিখে ব্রাউন বেল্ট প্রাপ্ত অনিমেষ এক পলকে স্লাইড করে শুয়ে পড়ল। উড়ন্ত বাঘ তার নিজের মালিকের গায়ে এসে পড়ল। চলন্ত দৃশ্যে যা বুঝলাম, বাঘের এক থাবায় গুরুদীপবাবুর 1 পাউন্ড মাংস উঠে এলো। বাকি সব যেন দুঃস্বপ্ন। এত নৃশংস কেউ দেখতে পারল না। সবার চোখ বন্ধ, আতঙ্কে, নিঃশ্বাস স্তব্ধ। আর একটুও বিলম্ব না করে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা যারা গাড়িতে ছিলেন তৎক্ষণাৎ নেমে এসে বাঘটাকে বন্দি করলেন। সে রাগে ফোঁস ফোঁস করছিল। গুরদীপ ত্রিপাঠীর মৃতদেহটা পুলিশ জিপে তুলল। এত ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী যে আমি হব কোনোদিনও ভাবিনি। সবকিছু মিটে যাওয়ার পর কাকা মূর্তিটা অনিমেষকে দান করলেন। অনিমেষ আপত্তি জানাতে উনি বললেন, তুই না করিস না বাবা, আমার বয়স হয়েছে, কতদিনই বা বাঁচব। আবার যদি মূর্তিটার পেছনে কোনো অসাধু লোক লাগে, হ্যাঁ, তার চেয়ে এটা এখন তোরই প্রাপ্য। নে বাবা, নে। গজেন্দ্রবাবু বললেন, আর সব শেষ হইল। বৃষ্টি বাদলার পর যেন আকাশে রামধনু আইল। আকি আনন্দ আকাশে বাতাসে। ভদ্রলোকের শেষের গানটা দারুণ ছিল। ট্রেনে ফেরার সময় অনিমেষ বলেছিল, বুঝলে সেন, বাড়ি ফিরে এই অভিযানের কথা কিন্তু অবশ্যই লিখে রেখো। শেষ হলো সার্থক মুখার্জির কলমে অনিমেষ রায় সিরিজের প্রথম গল্প না ঘিরা। আজকে গল্প পাঠে এবং অজয়ের চরিত্রে ফিকশন হান্ট, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং হানাবাড়ি থেকে সায়ন্তন, অনিমেষ রায় চরিত্রে বং স্টোরি হাব থেকে নীল, অন্যান্য চরিত্রে আমাদের সবার প্রিয় ইন্দ্রনীল ভাদুরী, ফেরারি মন থেকে বুবাই, ফিকশন হান্ট, ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে আর্য, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, আর আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং দিশানি। এই সুন্দর প্রচ্ছদা করেছে শায়রি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। ও বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা লেখালেখি করো, পোস্টার তৈরি করো এবং ভয়েস ওভার করো, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। কীভাবে যুক্ত হবে তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আমাদের মেলের মাধ্যমে তোমরা তোমাদের নিজের ভয়েস স্যাম্পেল, পোস্টারের স্যাম্পেল আর লেখা মানে গল্প আমাদের পাঠাতে পারো। সিলেক্ট হলে আমরা অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে যায়, যাতে তোমাদের মতো তারাও আমাদের নতুন কোনো ভিডিও এলে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।